দেবুর কাছ থেকে সব সত্যি জানতে পেরে চন্দ্রনাথকে উচিত শিক্ষা দিল কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঋতুরাজের কাছে যায় চিরঞ্জিত আর নন্দী। তারপরে ঋতুরাজের মোবাইল থেকে জগদ্ধাত্রীকে ফোন করে আর বলতে থাকে, জ্যাস দেখো তো এই নাম্বারটাই সেই নাম্বার কিনা। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, না এই নাম্বার নয় তো। তখনই ঋতুরাজ বলতে থাকে, আচ্ছা মোবাইলটা আমার কাছে দিন। তখনই ঋতুরাজ মোবাইলটা নিয়ে বলতে থাকে, হ্যালো কে। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, আমি জয় সান্যাল। তখনই ঋতুরাজ বলতে থাকে, জয় সান্যাল নাকি জগদ্ধাত্রী মুখার্জি? আপনি না মা হতে চলেছেন, তা ছেলে হবে না মেয়ে হবে? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, কি বলছেন আপনি, মানে কি? তখন ঋতুরাজ বলতে থাকে, আপনি তো অন্তঃসত্ত্বা, তা কি হবে সেটাই জানতে চাচ্ছিলাম। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, আপনি আমার সাথে মশকরা করছেন? একটু আগে আমাকে ফোন করে এখন আবার মজা নেওয়া হচ্ছে? ঠিক তখনই ঋতুরাজ বলতে থাকে, এ কি আপনার সাথে আমি মজা করব কেন? আপনার সাথে তো আমার শত্রুতা আছে। আপনার সাথে আমি কেন মজা করতে যাব? আপনার জন্য আমার বোন জেলের ঘানি টানছে, জেলের ভাত খাচ্ছে। আর আপনার সাথে আমি মজা করব? কি বলছেন? আপনি তো আমার চিরশত্রু। আর মা আসছে, বুঝতে পেরেছেন? এবার না অসুরের জয় হবে। এই বলে ফোনটা রেখে দিলেই তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, খুব দুরন্ত, খুব চালাক হয়ে গেছে। আগের থেকেও খুব বেশি চালাক হয়েছে। আচ্ছা স্বয়ংবর, ওই মল্লিকা রায়চৌধুরী কোথায় আছে? একটু খবর নেওয়ার ব্যবস্থা করো তো। তখন স্বয়ংবর বলে, আচ্ছা ঠিক আছে। ওইদিকে দেখা যাবে মল্লিকাদের বাড়িতে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। তারপরে ঠাকুরমশাই বলতে থাকে, আচ্ছা মা কোথায়? তখনই একজন বলতে থাকে, হ্যাঁ মা চলে এসেছে তো, মল্লিকা চলে এসেছে, একটু পরেই আসছে। ঠিক তখনই মল্লিকা আসলেই ঠাকুরমশাইকে মল্লিকা বলতে থাকে, ঠাকুরমশাই মাকে গহনাগুলো পরিয়ে দেব। তখন ঠাকুরমশাই বলে, হ্যাঁ হ্যাঁ পরিয়ে দাও। তারপরে মল্লিকা ঠাকুরমশাইকে গহনাগুলো পরাতে থাকে। ওইদিকে দেখা যাবে গায়ত্রী দেখে সহ্য করতে পারে না। সাথে সাথে ঋতুরাজকে ফোন করে আর ফোন করে বলতে থাকে, এখানে তো পুজোর আয়োজন শুরু হয়ে গেল, সবকিছু শুরু হয়ে গেল। ঠিক তখন ঋতুরাজ বলতে থাকে, শুরু হোক, হতে থাক, সব আয়োজন হোক। আর এবার নাচের অনুষ্ঠানও হবে ওই মল্লিকা রায়চৌধুরীর। তখনই গায়ত্রী বলতে থাকে, হ্যাঁ কি আধিক্যতা ওকে নিয়ে, আমার না সহ্য হচ্ছে না। তখন ঋতুরাজ বলে, দেখতে থাকো, শুধু দেখো কি হয়। আর এখানে না আরো অনেক কিছু হবে। এখানে আসবে, সে আসবে, আর এই অসুরই এবার জিতবে, মাকে বধ করবে। এই বলে হাসতে থাকে ঋতুরাজ। তারপর দেখা যাবে মল্লিকা গহনাগুলো সুন্দর করে পরানো হয়ে গেলেই চলে যেতে লাগলে গায়ত্রী সেখানে আসে। তখন গায়ত্রীকে দেখে মল্লিকা বলতে থাকে, তুমি? তখনই গায়ত্রী বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আপনার সঙ্গে না কিছু লোক দেখা করতে এসেছে। তখনই মল্লিকা চলে যেতে লাগলেই হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে আর গায়ত্রীর দিকে তাকিয়ে থাকে। তখন গায়ত্রী বলে, কি হলো ম্যাডাম? তখন মনিকা বলে, না গেছে বছরের এক কথা মনে পড়ে গেল। সেই দিন আমার নাচের সময় আমাকে গুলি করা হয়েছিল, আমাকে মা বাঁচিয়ে নিয়েছিল। এবার মা আমাকে বাঁচিয়ে নেবে তো? মা তুমি দেখো, তুমি প্রতি বছর যেমন অসুর বধ করো, তেমন এবারও অসুর বধ করো। তখন এই বলেই মল্লিকা চলে গেলেই তখন গায়ত্রী অবাক হয়ে তাকিয়ে থাকে। আর ওইদিকে তখনই গায়ত্রী চলে গেলেই আরেকজন এসে বলতে থাকে, অসুর যুগে যুগে অসুর থেকে যাবে, অসুরকে কখনো বধ করা যাবে না, আর এবার অসুরই জিতবে। এই বলেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর অন্যদিকে দেখা যাবে কৌশিকী ঘরের মধ্যে কাজ করছিল। ঠিক তখনই সেখানে চলে আসে বৈদেহী আর চন্দ্রনাথ। তখন বৈদেহী বলতে থাকে, এটা কি হচ্ছে কৌশিকী? তখন কৌশিকী বলে, কেন কি হবে আবার? তখনই বৈদেহী বলতে থাকে, বাড়ির কথা, বাড়ির কেচ্ছা, এরকম করে কেন তুমি নিউজ পেপারে দিচ্ছ? তখনই কৌশিকী বলতে থাকে, ও আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পেরেছো এটা একটা কেচ্ছা ছিল। তখন চন্দ্রনাথ বলতে থাকে, এটা তো কেচ্ছাই ছিল, সেটা কেন রটাচ্ছ এরকম ভাবে? তখন কৌশিকী বলে, এটা নাটের গুরু যে তোমরা দুজন ছিলে, ওই তোমাদের নাম তো আমি কোথাও উল্লেখ করিনি। তাহলে কি হতে পারতো বুঝতে পারছো তোমরা? আমি তো এমনিতেই জাস্ট নিউজটা করছি, শুধুমাত্র উৎসব মালা আর মালার মায়ের কথা বলছি। তোমাদের দুজনের নাম কিন্তু এখনো আমি কোথাও উল্লেখ করিনি। উল্লেখ করলে ভালো হবে তো? তখনই বৈদেহী বলতে থাকে, কৌশিকী তুমি কি চাও, সবকিছু শেষ হয়ে যাক? তুমি পুরো বাড়িটাকে শেষ করে দিতে চাও? তখন কৌশিকী বলে, না আমি শেষ করে দিতে চাই না, আমি কৌশিকী মুখার্জি এই পুরো বাড়িটাকে একত্রে করে রাখতে চাই। আমি যদি শেষ করে দিতে চাইতাম তাহলে আরো আগে শেষ করে দিতে পারতাম। তখন চন্দ্রনাথ বলতে থাকে, তুমি তো শেষ করে দিতে চাইছো, তুমি তুমি শেষ করে দিতে চেয়েছিলে। তখন কৌশিকী বলতে থাকে, না কাকিমণি, তুমি না পুত্র স্নেহে অন্ধ হয়ে গেছিলে, অন্ধ।
শুধুমাত্র নিজের ছেলেকে আমার চেয়ারটাতে বসানোর জন্যই এত কিছু করেছো, ছেলেকে সাপোর্ট করেছো। এখন কেন এরকম কথা বলছো? তখন চন্দ্রনাথ বলে, তাহলে যেহেতু বুঝতে পেরেছো তাহলে চেয়ারটা ছেড়ে দাও, উৎসবকে বসতে দাও। তখন কৌশিকী বলে, ওই উৎসবকে? উৎসবের নামে কতগুলো ক্রিমিনাল কেস চলছে তুমি জানো? আর ওই উৎসবকে বসতে দেবো আমার চেয়ারে? হ্যাঁ, বসতে দেবো, শুধুমাত্র স্বয়ংভু আর জগদ্ধাত্রীকে। বুঝতে পেরেছো? তখনই চন্দ্রনাথ বলতে থাকে, তুমি এই বাড়িটাকে ভেঙে ফেলার জন্যই এসব কিছু করছো। তখনই সেখানে দেবু চলে আসে, এসে বলতে থাকে, না, কৌশিকী মুখার্জি কখনোই বাড়ি ভাঙতে চায়নি। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় বৈদেহী আর চন্দ্রনাথ। আর তখন কৌশিকী বলতে থাকে, দেবুদা? তখন দেবু বলতে থাকে, হ্যাঁ, আমি 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 তো মাত্র আর 24 ঘন্টার মতো এখানে আছি, কিন্তু আমি জানি এই কৌশিকী মুখার্জির জন্যই আমি এখানে আছি। কৌশিকী মুখার্জির জন্যই আমি আরেকটা সুযোগ পেয়েছি। এই কৌশিকী মুখার্জি এই বাড়িটাকে একত্রে করে রাখতে চায়। শুধুমাত্র এই কৌশিকী মুখার্জির জন্যই এই বাড়িটা এখনো একত্রে আছে। যখন চন্দ্রনাথ বলতে থাকে, দেবু, তুমি একদম কথা বলবে না। তখন দেবু বলতে থাকে, কেন? কেন? আপনি তো আমাকে শাসিয়েছিলেন, কেন আমি বলবো না? বলুন, আজকে আমি সবটা বলবো। আপনি আমার হাতে রিভলভার তুলে দিয়েছিলেন, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে গুলি করতে বলেছিলেন, এই কৌশিকী মুখার্জিকে গুলি চালাতে বলেছিলেন। যা শুনে কৌশিকী পুরো চমকে যায় আর বলতে থাকে, কাকাই তুমি? তুমি? তখনই চন্দ্রনাথ বলতে থাকে, না না কৌশিকী, ও মিথ্যে কথা বলছে, তুই বোঝার চেষ্টা কর। আমি এসব কিছু করিনি, আমি এসব কিছু করিনি। তখনই কৌশিকী দেবুর কাছে যায় আর গিয়ে বলতে থাকে, দেবুদা, তোমার পিচ্ছি মেয়েটা, নিষ্পাপ মেয়েটার দিব্যি দিয়ে বলছি, তুমি সত্যিটা বলো। সত্যিটা কি আমাকে বলো তুমি। তখন দেবু বলতে থাকে, হ্যাঁ, আমি আজকে বলবো, আমি আজকে বলবো, আমি তো আর বেশি সময় নেই বাড়িতে, তাই আমি আজকে বলবো। এই এই চন্দ্রনাথ মুখার্জি আমার হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছিল শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। নিজের স্বার্থের জন্য আমাকে গুলি করতে বলেছিল এই কৌশিকী মুখার্জি আর জগদ্ধাত্রী মুখার্জিকে। আমাকে গুলি করতে বলেছিল, আমাকে আমার অসহায়তার সুযোগ নিয়েছিল, আমার মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তখনই এই কথাগুলো শুনে কৌশিকী পুরো চমকে যায় আর বলতে থাকে, কাকাই তুমি? ছি, আমার ঘেন্না করছে তোমাদের দেখে, তোমাদেরকে দেখে আমার জাস্ট ঘেন্না করছে। তখনই সাথে সাথে কৌশিকী ফোন করে রাজনাথ মুখার্জিকে। ফোন করে বলতে থাকে, মিস্টার রাজনাথ মুখার্জি, আপনি নিশ্চয় ম্যানেজমেন্টে আছেন? তখনই বৈদেহী বলতে থাকে, তুমি কাকে ফোন করছো কৌশিকী? তখন কৌশিকী বলে, আপনার হাজবেন্ডকে। হ্যাঁ, রাজনাথ মুখার্জি, আমাদের কোম্পানি থেকে চন্দ্রনাথ মুখার্জির নামটা একদম চিরতরে মুছে দিন। ওকে বের করে দিন আমাদের কোম্পানি থেকে। কোন রকম শেয়ার যেন আমাদের কোম্পানিতে না থাকে। ওর নামটা মুছে দিন আমাদের কোম্পানি থেকে। তারপরে কালকে বোর্ড অফ ডিরেক্টর মিটিং করে সেখানে পাশ করিয়ে নিন। ওনার নাম যেন কোথাও না থাকে। এই বলেই কৌশিকী ফোনটা রেখে দেয়। তখন চন্দ্রনাথ বলে, কৌশিকী, প্লিজ তুই এরকম করিস না, তাহলে আমার সংসার চলবে কি করে? আমি কি করে সংসারটা চালাবো? তখন কৌশিকী বলে, আমি চালাবো। তোমাদের পুরো সংসারের মুখে খাবার তুলে দেবো আমি, মাথার ছাদ দেবো আমি, গাড়ির খরচ দেবো আমি, কিন্তু তারপরেও তোমাকে আমি কোম্পানি থেকে জাস্ট বের করে দিলাম। তখন বৈদেহী বলতে থাকে, শোধ তুলছো তুমি? শোধ তুলছো? তখন কৌশিকী বলে, না কাকিমণি, আমি শোধ তুলছি না, আমি শোধ তুলছি না। আমি যদি শোধ তুলতাম তাহলে পুরো পরিবারটাকে আমি ভেঙে দিতাম। বুঝতে পেরেছো? আমি না তোমাদেরকে জাস্ট ঘেন্না করছি। আমার না আর সহ্য হচ্ছে না। জগদ্ধাত্রী, ও প্রেগনেন্ট, ও অন্তঃসত্ত্বা, ওর মতো মানুষকে মেরে ফেলতে কি করে চাইলে তোমরা? কি করে? আমি এগুলো কিছুতেই সহ্য করতে পারবো না। ঠিক তখনই চলে যেতে লাগলে সেখানে উৎসব চলে আসে আর কৌশিকের হাতে পায়ে ধরতে থাকে আর বলতে থাকে, বড়দি প্লিজ, আমাকে আরেকটা সুযোগ দে তুই, আর একটা সুযোগ দে আমাকে। তখন কৌশিকী কিছু না বললেই সেখানে মেহেন্দি চলে আসে আর এসে বলতে থাকে, বড়দি প্লিজ, ওকে আরেকটা ভালো হওয়ার সুযোগ দিন। আমি বলছি ও ভালো হয়ে যাবে, প্লিজ বড়দি, আমি ওকে ভালোবাসি। এই বলেই মেহেন্দি কাঁদতে থাকলে তখন কৌশিকী বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, কিন্তু সেটা আইনের আশ্রয়ে। ওকে সিলিন্ডার করতে বলো। আমি আমি সব থেকে শহরের বড় উকিল দিয়ে এই কেসটা লড়াবো, তারপরে দেখবো কি হয়। এই বলে কৌশিকী চলে গেলেই তখন উৎসব বৈদেহীকে ধরে কাঁদতে থাকে। তখন দেবু দেখে বলতে থাকে, এগুলো সব কুমিরের কান্না, আমি দেখেই বুঝতে পারছি। ঠিক তখনই বাড়িতে পুলিশ এসেছে উৎসব দাদাবাবুকে ধরে নিয়ে যেতে। তখন এই কথা শুনে মেহেন্দি আর উৎসব দুজনে চমকে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।